আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন, ৮৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৮:৯। দ্রবণে কত লিটার সিরাপ আছে? দেখুন এই অঙ্কটা খুব সহজ অঙ্ক। এই যে অনুপাতটা যে দেওয়া আছে এটার যোগফলটা আগে বের করে নিব। তাহলে ৮ আর ৯ এর যোগফল হবে ১৭ হবে। এখন বলছে ৮৫ লিটার দ্রবণে এই অনুপাতটা আছে। তাহলে চাইছে হচ্ছে সিরাপ। তাহলে সিরাপ আছে কত হবে? ৮৫ এর এটা হচ্ছে কি প্রথমে পানি দেওয়া আছে, তাহলে ৮ হচ্ছে পানি, আর পরে দেওয়া আছে সিরাপ, তাহলে সিরাপটা হচ্ছে ৯। তাহলে ৯ উপরে হবে আর নিচে হবে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল হচ্ছে ১৭। তাহলে ১৭ দ্বারা ৮৫কে ভাগ করলে হবে ৫, ৫ ৭ ৮৫। তাহলে ৫ আর ৯ গুণ, এর মানে গুণ, ৫ আর ৯ গুণ করলে ৫ ৯ ৪৫। তাহলে ৪৫ লিটার। তাহলে অ্যান্সার হলো খ। ২ নম্বর প্রশ্ন, ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত? দেখুন এখানে ৩ থেকে ৬ কত বৃদ্ধি পাইছে? ৩। ৬ থেকে ১১ অর্থাৎ বৃদ্ধি পাইছে হচ্ছে ৫। ১১ থেকে ১৮ তো বৃদ্ধি পাইছে হচ্ছে ৭। ১৮ থেকে ২৭ বৃদ্ধি পাইছে ৯। অর্থাৎ ৩-এর সাথে ৩ যোগ করলে ৬, 6-এর সাথে ৫ যোগ করলে ১১, ১১-এর সাথে ৭ যোগ করলে ১৮, ১৮-এর সাথে ৯ যোগ করলে ২৭। তাহলে পরের সংখ্যাটা কত করতে হবে? ৩, ৫, ৭, ৯, তাহলে ১১ যোগ করতে হবে এখানে। তাহলে ২৭ আর ১১ হবে, ২৭ আর ১১ যোগ করলে ৩৮। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে ৩৮। অ্যান্সার খ। ৩ নম্বর প্রশ্ন, ৫৬টি কলা ৩৩৬ টাকায় কিনে ৪২টি কলা ২৫২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখুন ৫৬টি কলা ক্রয় করছে হচ্ছে ৩৩৬ টাকা। তাহলে এখানে আমরা করব ৫৬টি কলা ক্রয় করে হচ্ছে ৩৩৬ টাকায়, অতএব একটি কলা ক্রয় করে। তাহলে কি কম হবে? উপরে ৩৩৬ আর নিচে হচ্ছে ৫৬। তাহলে ভাগ করলে হবে ৬ হয়, যেমন ৬ ৬ ৩৬-এর ৬ হাতে কি হচ্ছে ৩, ৫ ৬ ৩০ আর ৩ ৩৩। তাহলে ৬ হলো। তাহলে একটি কলার ক্রয় মূল্য হলো ৬ টাকা। এখন একটি কলার বিক্রয় মূল্য আমরা বের করব, যে ৪২টি কলার বিক্রয় মূল্য হচ্ছে ২৫২ টাকা। ৪২টি কলার বিক্রয় মূল্য হচ্ছে ২৫২ টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য, তার উপরে ২৫২ আর নিচে হচ্ছে ৪২। তো ৪২ দ্বারা ২৫২কে ভাগ করলেও ৬ হবে, কারণ ৬ দিনে ১২ ২ হাতে কি হচ্ছে ১, ৪ ৬ ২৪ একে ২৫, তাহলে ৬ টাকা। দেখুন ক্রয় মূল্য ৬ টাকা, বিক্রয় মূল্য ৬ টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে অ্যান্সার হবে খ, কোনো লাভ বা ক্ষতি হবে না। ৪ নম্বর প্রশ্ন, কোনো গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পায় ২১,৬০০ জন হলো, পূর্বে গ্রামের জনসংখ্যা কত ছিল? তো পূর্বের জনসংখ্যা আমরা ধরে নেব ১০০ জন, তাহলে ৮% বৃদ্ধি পাইছে, তাহলে ১০০-র সাথে ৮ যোগ হবে, তাহলে ১০৮ বর্তমানে। তাহলে আমাদের পূর্বের জনসংখ্যা চাইছে, তাহলে লিখব বর্তমানে ১০৮ জন হলে, বর্তমানে জনসংখ্যা ১০৮ জন হলে পূর্বে ছিল কতজন? ১০০ জন। ১০০ জন। অতএব বর্তমানে জনসংখ্যা ১ জন হলে পূর্বে ছিল ওপরে ১০০ আর নিচে চলে আসবে ১০৮ এটা। অতএব পূর্বে জনসংখ্যা ২১,৬০০ জন হলে, ২১,৬০০ জন হলে বর্তমানে কি বেশি হবে? তাহলে ১০০-র সাথে এইটা ২১,৬০০ গুণ, ২১,৬০০ গুণ, আর নিচে হচ্ছে ১০৮। ১০৮ দ্বারা ২১৬কে ভাগ করলে হবে ২, কারণ ২ আর ১০৮ গুণ করলে ২১৬, আর এই দুইটা শূন্য হয়ে যাবে এখানে। তাহলে ইকুয়াল হচ্ছে ২ একে ২ আর ১ ২ ৩ ৪, ৪টা শূন্য, ৩ ৪। তার অ্যান্সার হলো ২০,০০০। তাহলে খ নম্বর অ্যান্সার ২০,০০০ জন। ৫ নম্বর প্রশ্ন, পাড়ের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্রফল ৩,০৩৬ বর্গমিটার এবং পাড় ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল হচ্ছে ২৪০০ বর্গমিটার। যদি পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য ৬৬ মিটার এবং পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরটির প্রস্থ কত মিটার? দেখুন পাড় সহ দেওয়া আছে, এটা টোটাল পাড় সহ পুকুর, এটা হচ্ছে ৩,০৩৬ বর্গমিটার, আর পুকুর হচ্ছে ভিতরে আছে। তো পাড় ছাড়া পুকুরের ক্ষেত্রফল ২৪০০, অর্থাৎ ভিতরেরটার ক্ষেত্রফল হলো ২৪০০ এইটুক, আর ৩,০৩৬ হচ্ছে পুরোটাই, সম্পূর্ণটাই। এখন বলছে যদি পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য ৬৬, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ৬৬ মিটার, পাড়ের বিস্তার ৩ মিটার, অর্থাৎ এখানেও ৩, এখানেও ৩, এখানেও ৩, এখানেও ৩। তবে পুকুরের প্রস্থ মানে এতটুকু চাইছে শুধু। তো দেখুন পুকুরের দৈর্ঘ্যটা কি আসবে? পুকুরের দৈর্ঘ্য আমরা এই পুরাটা থেকে যদি এইটুক আর এইটুক মাইনাস করে দিই, তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্যটা পাবো। তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে ৬
ছেষট্টি মানে পুরাটা হচ্ছে 66, 66 থেকে মাইনাস হবে 66 থেকে মাইনাস হবে এই পাশে 3 আর এই পাশে 3, তাহলে আমরা এইটু ইয়াটা পাবো, পুকুরের দৈর্ঘ্যটা পাবো 66 থেকে, তাহলে এই পাশে 3 আর এই পাশে 3 মাইনাস, তাহলে 3 আর 3 6, 66 থেকে 6 বিয়োগ হলো হচ্ছে 60, তাহলে পুকুরের দৈর্ঘ্য পেলাম 60। আর পুকুরের ক্ষেত্রফল দেওয়া আছে 2400, তাহলে পুকুরের প্রস্থটা আমরা ধরে নিব x, যেহেতু পুকুরের প্রস্থ যাইছে তাহলে প্রস্থ আমরা ধরে নিব x, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাবো, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 60 গুণ প্রস্থ, প্রস্থ ধরে নিলাম x সমান হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 2400, তাহলে অতএব x সমান কি 60 গুণ আছে এই পাশে আসে ভাগ হবে, পরে 2400 আর নিচে হচ্ছে 60, 0 0 কাটা, 6 দ্বারা 24 কাটা করলে 4 6 24 আর এই শূন্যটা, তাহলে 40, তাহলে পুকুরের দৈর্ঘ্য হলো 40 মিটার। 6 নম্বর প্রশ্ন, কোনো পরীক্ষায় গণিতে 52% ও বাংলায় 42% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যদি উভয় বিষয়ে 17% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। তো এখানে শুধু গণিতে লিখব, শুধু গণিতে অকৃতকার্য হয়, শুধু গণিতে অকৃতকার্য, তাহলে 52 থেকে 17 মাইনাস 52% মাইনাস হচ্ছে 17%, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, হাত বাকি 1 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 35%। এবার শুধু বাংলায় অকৃতকার্য, শুধু বাংলায় অকৃতকার্য, তাহলে 42 থেকে মাইনাস হবে 42% মাইনাস হচ্ছে এই 17%, তাহলে 42 থেকে 17 মাইনাস করলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, হাত বাকি 1 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 25%। তাহলে উভয় বিষয়ে অকৃতকার্য, উভয় বিষয়ে অকৃতকার্য, তাহলে 35 25 আর হচ্ছে 17 যোগ 35 যোগ 25 যোগ হচ্ছে 17, এত পার্সেন্ট, তাহলে 5 5 10, 10 আর 7 17, 7 হাত বাকি 1, 1 আর 1 2, 2 দিয়ে 4, 4 3 7, 77%। এটা হলো উভয় বিষয়ে অকৃতকার্য, তাহলে উভয় বিষয়ে কৃতকার্য, অতএব কৃতকার্য আমাদের চাইছে হচ্ছে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, তাহলে উভয় বিষয়ে কৃতকার্য হবে 100% থেকে এটা মাইনাস করতে হবে, 100% মাইনাস হচ্ছে 77%, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাত বাকি 1 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 23%, তাহলে অ্যান্সার হলো ক 23%। 7 নম্বর প্রশ্ন, কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল আর 5% ছাত্রী ভর্তি হলো, এর ফলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। দেখুন এখানে যে বাড়ছে এবং কমছে এটা দিয়ে দেওয়া আছে, তাতে 2% বেড়ে গেছে। বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হতো, তাহলে 2% বৃদ্ধিতে বর্তমান জনসংখ্যা বের করতে হবে আমাদের আগে, তাহলে 2% বৃদ্ধিতে পূর্বের জনসংখ্যা যদি 100 হয় তাহলে বর্তমানে কত হবে, 102 জন হবে, অতএব পূর্বের জনসংখ্যা 1 জন হলে উপরে 102 আর নিচে চলে আসবে 100 এতজন, এই যে 2% যে বৃদ্ধি পাইছে ওই জন্য 100-র সাথে 2 যোগ হয়ে 102 হয়েছে। অতএব পূর্বের জনসংখ্যা 1800 হলে, পূর্বের ছাত্রছাত্রী 1800 জন হলে, তাহলে বর্তমানে 102 গুণ হবে 1800 আর নিচে হচ্ছে 100, তাহলে 2টা শূন্য কাটা, 18 আর 102 গুণ করলে হবে 1836 এতজন, তাহলে বর্তমান ছাত্রছাত্রী হচ্ছে 1836 জন, অ্যান্সার ঘ। 8 নম্বর প্রশ্ন, লবণের মূল্য 10% বেড়ে যাওয়ায় 7500 টাকায় পূর্বাপেক্ষা 30 কেজি লবণ কম পাওয়া যায়, তো লবণের দাম কত টাকা বেড়েছে। দেখুন 10% বেড়ে যায় অর্থাৎ হচ্ছে বর্তমান মূল্য যদি 100 টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত ছিল 90, পূর্ব মূল্য ছিল 90 টাকা, অতএব বর্তমান মূল্য হলে পূর্ব মূল্য হচ্ছে 100কে 90কে 100 দ্বারা ভাগ, অতএব বর্তমান মূল্য এই 7500 টাকা হলে তাহলে 90-এর সাথে এটা গুণ হবে, 90 গুণ 7500 আর নিচে 100, তাহলে 2টা শূন্য কাটা, তো 75 আর 90 গুণ করলে হবে 6750 টাকা, এটা হলো পূর্ব মূল্য, আর বর্তমান মূল্য হচ্ছে এটা, তাহলে লবণের দাম বেড়েছে, তাহলে অতএব লবণের দাম বেড়েছে, তাহলে 7500 থেকে এটা মাইনাস, 7500 মাইনাস হচ্ছে 6750, তাহলে 0, এখানে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1 1 আর 7 8, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 750 টাকা, তাহলে অ্যান্সার খ।
9 নম্বর প্রশ্ন, প্রতি কেজি চালের মূল্য 32 টাকা এবং প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? তাহলে 160 কেজি গমের মূল্য, তাহলে 160 কেজি গমের মূল্য কত হবে? 160 কেজি গমের মূল্য হবে 160 গুণ হচ্ছে 1 কেজি গমের মূল্য 11 টাকা, তাহলে 160 কেজি মূল্য 160 গুণ 11 এত টাকা। তাহলে 160 আর 11 গুণ করলে কত আসবে? 1760 এত টাকা। এটা হচ্ছে গমের মূল্য। এখন বলছে এই গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? তাহলে 1 কেজি চালের মূল্য হচ্ছে 32 টাকা, প্রতি কেজি চালের মূল্য 32, অর্থাৎ 1 কেজির মূল্য তাহলে 32 টাকা। তাহলে এটাকে যদি আমরা 32 দ্বারা ভাগ করি তাহলে আমরা চাউলের কত কেজি চাল কেনা যাবে সেটা আমরা পাবো। তাহলে 1760কে 32 দ্বারা ভাগ করবো এখন 1760। তাহলে যাবে প্রথমে 5 বার যাবে, 5 গুণে 10, 0 হাত বাকি 1, 3 5 15 একে 16, 6 7 থেকে 6 বিয়োগ করলে 1, আবার এই 0, আবার 5 বার যাবে, 5 32 160, তাহলে 55 টাকা, 55 কেজি, অর্থাৎ 55 কেজি চাল কেনা যাবে। 10 নম্বর প্রশ্ন, একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে 2টি ড্রাম কিনলেন। বাড়িতে গিয়ে তিনি ড্রাম দুটিতে যথাক্রমে 868 লিটার ও 980 লিটার দুধ রাখলেন। 1 লিটার দুধের দাম 35 টাকা হলে 2টি ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে? তাহলে 2টি ড্রামে মোট দুধ হচ্ছে এত লিটার, এটা যোগ হবে 868 আর যোগ হবে 980, তাহলে 8 8 আর 6 14, 4 হাতে 1, 1 আর 9 10, 10 আর 8 18, 1848 লিটার দুধ টোটাল। এখন দেখুন 1 লিটার দুধের দাম 35 টাকা, তাহলে এত লিটার দুধের দাম কী হবে? বেশি হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে 1848 আর 35 গুণ, তাই গুণ করে দেখবেন, গুণ করে অ্যান্সার আসবে 64,680 টাকা, মানে 35 আর এটা গুণ করলে 64,680, তাহলে অ্যান্সার ক। 11 নম্বর প্রশ্ন, কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে 5 আর 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই 4 জন অবশিষ্ট থাকে, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? যেহেতু এতকে ভাগ করলে প্রতিবারে 4 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি হবে এইটার যে লসাগুটা বাইর হবে ওই লসাগুর সাথে 4 যোগ হবে, যেটা হবে সেটা হবে ছাত্র সংখ্যা। তাহলে এটা লসাগু বাই করব, 5 8 আর 20 লসাগু। লসাগু করলে প্রথমে 2 বার যাবে 5, 4 দুগুণে 8 আর 10 দুগুণে 20, আবার 2 বার যাবে 5, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এবার দেখুন 5 দ্বারা যাবে, তাহলে 5 একে 5, 2 থাকবে, আবার 5 একে 5, তাহলে লসাগু হবে 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, 40 হলো লসাগু। এটা সরাসরি করে দিলাম আমি, 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, তাহলে 40, যেহেতু প্রতিবারও 4 জন অবশিষ্ট থাকে তাহলে 4 সাথে যোগ হয়ে যাবে, তাহলে 40-এর সাথে 4 যোগ করলে 44, অর্থাৎ 44কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাও ভাগশেষ 4 থাকবে, 8 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 4, 20 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 4, তাহলে অ্যান্সার হবে 44 গ। 12 নম্বর প্রশ্ন, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও এত অংশ পানিতে আছে, যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা লিখব কাদা এবং পানিতে কত আছে এটা যোগ করে দেব, 0.15 আর 0.65 এটা যোগ করব, তাহলে 5 আর 5 10, 0 থেকে 1, 6 একে 7 থেকে 8, 0.80, এটা হচ্ছে কাদায় ও পানিতে। তাহলে পানির উপরে কতটুকু আছে? তাহলে সম্পূর্ণ বাঁশ হচ্ছে 1 থেকে মাইনাস করব 0.80, তাহলে এখানে দশমিক দিয়ে 2টা শূন্য দিব, তাহলে 1 থেকে এটা মাইনাস করলে পানির উপরে যতটুকু আছে সেটা পাবে, অর্থাৎ দেখুন এটা যদি বাঁশ হয়, মনে করুন কাদায় আছে এতটুকু এবং পানিতে আছে এতটুকু, তাহলে সম্পূর্ণটা থেকে যদি আমি কাদা আর পানিতে বাদ দিই, মাইনাস করে দিই, এটা আর এটা যদি মাইনাস করে দিই সম্পূর্ণ বাঁশ থেকে, তাহলে আমি কী পাবো? পানির উপরে পাবো। তাহলে সম্পূর্ণ বাঁশটা হচ্ছে 1 থেকে মাইনাস করব কাদা আর পানি, তাহলে কাদা আর পানি মিলে হচ্ছে 0.80, তাহলে মাইনাস করলে 0, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে বাকি 1, এখান থেকে দশমিক হবে, 1 আর 1 মিলে গেলো, তাহলে 0, তাহলে 0.20, এটা হচ্ছে পানির উপরে। তাহলে এবার বলা আছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে তার মানে এত অংশ সমান কি 4 মিটার। প্রশ্ন মতে আসবে 0.20 অংশ সমান হচ্ছে 4 মিটার, অতএব একবার সম্পূর্ণ অংশ কী হবে? এটা ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে, উপরে 4 আর নিচে 0.20 এত মিটার। এখন দেখুন এখানে যদি দশমিক উঠাই দিই তাহলে এখানে গুণ দিতে হবে, গুণ দিয়ে যেহেতু দশমিকের পর 2টা সংখ্যা, ওই জন্য 1-এর পরে 2টা সংখ্যা শূন্য দিতে হবে। এখানে দশমিকের পরে 3টা সংখ্যা থাকলে 1-এর পরে 3টা শূন্য দিতাম, তাহলে এই শূন্য কাটা 2 দ্বারা 10 ভাগ করলে 5 হয়, তাহলে 4 5 20, তাহলে 20 মিটার, সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য হলো 20 মিটার, তাহলে অ্যান্সার ক। 13 নম্বর প্রশ্ন, 2.5 মিটার গভীর একটি বর্গাকার খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে, এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগানো
লাগাতে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে? এই অঙ্কটা একটু জটিল আসছে, এই প্রশ্নটা একটু অনেক জটিল করে দিচ্ছে। দেখুন এখানে লিটার আছে, তো লিটারকে যদি আমরা ঘনমিটার বানাই তাহলে 1000 দ্বারা ভাগ করব। তাহলে চৌবাচ্চায় পানি যতটুকু ধরে এত লিটার, তাহলে চৌবাচ্চার আয়তনটা হবে 28,900 ভাগ করতে হবে 1000 দ্বারা। তাহলে এটা দ্বারা ভাগ করলে এত ঘনমিটার হবে, এত ঘনমিটার। এটা হবে চৌবাচ্চার আয়তন। তাহলে 1 2 3টার সংখ্যা আছে, তাহলে 1 2 3 ঘর আগে, অর্থাৎ 28.9 হবে। তাহলে হবে 28.9 এত ঘনমিটার চৌবাচ্চার আয়তন। আসলে দেখুন এমন যে বর্গাকার খোলা চৌবাচ্চা যেহেতু, তাহলে চৌবাচ্চাটা হবে এই টাইপের। চৌবাচ্চাটা পুরাটার আয়তন হচ্ছে 28.9 লিটার, পুরাটাতে পানি ধরে, অর্থাৎ 28.9 ঘনমিটার। এটা হবে চৌবাচ্চার আয়তন। এখন চৌবাচ্চার যে নিচে যে আছে, নিচের পৃষ্ঠটা আছে, এটা দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিব। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই হচ্ছে আমরা, এটাও ক, এটাও ধরে নেব ক, যেহেতু বর্গাকার তাহলে ক। তাহলে চৌবাচ্চার আয়তন কী হবে? চৌবাচ্চার আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ক, প্রস্থ হচ্ছে ক, দুইটাই ক। তাহলে ক গুণ ক ইন্টু উচ্চতা, উচ্চতা তো 2.5 দেওয়া আছে, যে 2.5 মিটার গভীর বলছে, তাহলে 2.5 এত এটা। তাহলে এত সমান হবে চৌবাচ্চার আয়তন 28.9 লিটার, বা ক আর ক গুণ করলে ক স্কোয়ার, আর 2.5 গুণ আছে এই পাশে ভাগ হবে। 28.9কে 2.5 দ্বারা ভাগ করলে আসবে 11.56। তাহলে অতএব ক সমান হবে, স্কোয়ার আছে, স্কোয়ারকে বর্গমূল করলে মানে স্কোয়ারটা এবার শেষে রুট হবে, অর্থাৎ বর্গমূল হবে। তাহলে 11.56কে বর্গমূল করলে পাবো 3.4। তাহলে ক এর মান পেলাম 3.4। এখন এই যে 4টা পৃষ্ঠ আছে, মানে চৌবাচ্চাটার 4টা পৃষ্ঠ, এইটা একটা এবং এই পাশেও একটা থাকবে, এই পাশে একটা এবং এই পাশে আরেকটা, টোটাল 4টা। একটা চৌবাচ্চা জানেন যে 4টা পৃষ্ঠ আছে, চারপাশে 4টা পৃষ্ঠ। তাহলে 4 পৃষ্ঠের ক্ষেত্রফল, 4 পৃষ্ঠের ক্ষেত্রফল, 4 পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে। দৈর্ঘ্য বা উচ্চতা ধরি আমরা 2.5 দেওয়া আছে আমাদের, এই গভীরতা 2.5 গুণ হচ্ছে প্রস্থ তো ক দেওয়া আছে, এটা 3.4, তার সাথে গুণ হবে, যেহেতু 4টা পৃষ্ঠ 4 দ্বারা গুণ। তাহলে 2.5 3.4 আর 4, এই 3টা গুণ করলে আসবে 34। তাহলে এখন তাহলে 4টা পৃষ্ঠে পেলাম, তাহলে আরেকটা পৃষ্ঠ নিচে যা আছে, তাহলে এটার ক্ষেত্রফল জানতে হবে। তাহলে টোটাল 5 পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠ বা 5টি পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র অথবা 5টি পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল তো ক স্কোয়ারের মান দেওয়া আছে 11.56, তার সাথে যোগ হবে 34, যোগ হবে 34। তাহলে 11.56 আর 34 যোগ করব, যোগ করলে হবে 11 আর 34 হচ্ছে 45, তাহলে 45.56। এটা হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন বলছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে? তাহলে 1 বর্গমিটারে খরচ হবে 5 টাকা, তাহলে এত বর্গমিটারে, তাহলে এটার সাথে 5 গুণ করতে হবে, অর্থাৎ 45.56 এর সাথে যদি 5 গুণ করি, এই যে দেখুন, এই যে এখানে যা আছে 45.56, তার সাথে 5 গুণ করব, গুণ করলে আসবে যে 5 6 30 শূন্য হাতে কি 3, 5 5 5 25 আর 3 28, 8 হাতে কি 2, দশমিক দিয়ে দেবো, 2 ঘর আগে দশমিক আছে 2, দশমিক দেবো, তাহলে হাতে 2, 5 5 25 আর 2 27, 7 হাতে কি হচ্ছে 2, আবার 4 5 20 আর 2 22, তাহলে 227.80। তাহলে এখন তার অ্যান্সার হলো গ। 14 নম্বর প্রশ্ন, আখের নমুনায় 12.5% চিনি রয়েছে, 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? তাহলে 12.5 কেজি চিনি যদি ধরি আমরা কেজি হিসাবে, তাহলে 12.5 কেজি চিনি উৎপাদনের জন্য আখ প্রয়োজন হচ্ছে 100 কেজি। তাহলে 12.5 চিনির জন্য আখ প্রয়োজন হচ্ছে 100 কেজি। অতএব 1 কেজি চিনি উৎপাদনের জন্য আখ প্রয়োজন উপরে 100 আর নিচে 12.5। অতএব কত কেজি চিনি উৎপাদনের জন্য? 50। তাহলে 50 কেজির জন্য তাহলে গুণ হবে 100 গুণ হচ্ছে 50 আর নিচে 12.5। তাহলে 12.5 দ্বারা 50কে ভাগ করলে 4, তাহলে 4 আর 100 গুণ করলে 400, তাহলে 400 কেজি। অ্যান্সার গ। দেখুন 15 নম্বর প্রশ্ন, বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? মনে করি যাত্রী যাওয়ার কথা ছিল x জন, তাহলে ভাড়া, অতএব ভাড়া কত হবে তখন? 2400 থেকে ভাগ করতে হবে x দ্বারা, 2400কে x দ্বারা ভাগ। আর 10 জন যাত্রী না আসায়, তাহলে যাত্রী কত হবে? x - 10।
তখন ভাড়া হবে কত? উপরে 2400 ভাগ করতে হবে x - 10 দ্বারা। এখন প্রশ্ন মতে আসবে, প্রশ্ন মতে এটা থেকে এটা মাইনাস, কারণ এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে 8 টাকা হবে, কারণ এটা ভাড়া থেকে এটা ভাড়া মাইনাস করব, তাহলে যে ভাড়াটা মানে বেশি হবে সেটা হবে 8 টাকা। অর্থাৎ 2400 থেকে x - 10 মাইনাস হচ্ছে 2400 বাই হচ্ছে x সমান হচ্ছে 8 টাকা যে বাড়তি দিতে হয়েছে, এই 8 টাকা হচ্ছে এটা। তাহলে এখানে এটা লসাগু x - 10 আর এখানে লসাগু করব x - 10 আর x লসাগু, x - 10 ইন্টু x লসাগু, তাহলে x - 10 এটা ক্যান্সেল হবে, তাহলে থাকবে x আর এটা গুণ করলে এটা 2400x মাইনাস, এবার এক্সটা ক্যান্সেল, থাকবে x - 10 এটার সাথে এখানে 2400, তাহলে x আর x ক্যান্সেল, তাহলে থাকবে x - 10 এটার সাথে 2400 গুণ, তাহলে 2400 আর x গুণ করলে 2400x মাইনাস আর মাইনাসে প্লাস, 10 আর 2400 গুণ করলে 24000 ইকুয়াল হচ্ছে 8, এই যেটা। তাহলে 2400x আর 2400x কাটা, বা উপরে দেখুন 24000 আর নিচে হচ্ছে x আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস 10 আর x গুণ করলে 10x ইকুয়াল হচ্ছে 8, এই যেটা 8। 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা ভাগ করলে উপরে 3000, 24000কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে হবে 3000 আর নিচে হচ্ছে x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল হচ্ছে 8। সরি, 8 দ্বারা ভাগ করলে তো এখানে 1, 8 দ্বারা ভাগ করলাম 24000কে হলো 3000, 8 দ্বারা 8কে ভাগ করলে 1, ওই অঙ্ককে 8 দ্বারা ভাগ করে, তাহলে 1 দ্বারা এটা গুণ করলে এটাই হবে x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল হচ্ছে 3000 হবে। তো ওইটাই বাসা নিয়ে সরাসরি মাইনাস 3000, বা এখন এটাকে ইকুয়াল থাকবে 0, তো এটাকে মিল টার্ম করতে হবে, x স্কোয়ার গুণ করে হবে 3000 বিয়োগ করে হবে 10, 50 আর 60 হবে, তো এখানে যদি মাইনাস 10 আনতে হবে তাহলে প্লাস হবে 50x মাইনাস হচ্ছে 60x মাইনাস 3000 ইকুয়াল 0। দেখুন এটা আমি কমন নেব, এখান থেকে সরাসরি যদি আমি x কমন নিই তাহলে থাকবে x প্লাস 50 আর মাইনাস এই দুটো থেকে 60 কমন নেব, তাহলে x থাকবে মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস হবে, 60 দ্বারা 3000কে ভাগ করলে হবে 50 ইকুয়াল 0, বা তো x প্লাস 50 একটা, আরেকটা হবে x মাইনাস 60 ইকুয়াল হচ্ছে 0। অতএব x ইকুয়াল কী হবে প্লাস 50, এই পাশে আসে মাইনাস হয়ে যাবে 50, তো এটা তো গ্রহণযোগ্য হবে না, আর একটা x মাইনাস 60 ইকুয়াল 0, তাহলে অতএব x ইকুয়াল কত হবে 60 হবে, এটা গ্রহণযোগ্য হবে। তাহলে x এর মান পাইলাম হচ্ছে 60, তাহলে x আমরা কী ধরছিলাম, x হচ্ছে যাত্রী সংখ্যা, তাহলে ভাড়া কত হবে আমাদের? দেখুন ভাড়া এই 10 জন যে আসেনি, তো 10 জন না আসায় ভাড়াটা হয়েছে এটা, তাহলে ভাড়া হবে 2400 বাই x - 10, তাহলে ভাড়াটা ছিল 2400 উপরে আর নিচে x - 10, x এর মান হচ্ছে 60 মাইনাস 10, তাহলে উপরে 2400 আর নিচে 60 থেকে 10 বিয়োগ করলে 50, এই শূন্য এই শূন্য কাটা, 5 দ্বারা 240কে ভাগ করলে 48 হবে, কারণ 5 8 40, শূন্য হাতে 4, 5 4 20, তাহলে 24, তাহলে 48, তাহলে অ্যান্সার হচ্ছে 48 টাকা, তাহলে অ্যান্সার হবে গ 48 টাকা। 16 নম্বর প্রশ্ন, আরিফ বার্ষিক 6.5% হার সুদে 9000 টাকা ব্যাংকে জমা রাখলো, সুদের হার বেড়ে 12% হলে আরিফ 1 বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে? দেখুন প্রথমে আই ইকুয়াল PNR সূত্র ফেলবো আমরা, PNR মানে এই সুদের জন্য, তাহলে পি হচ্ছে আসল হচ্ছে 9000 ইন্টু এন হচ্ছে 1, এনের মানে 1 কারণ 1 বছরে বলছে, ইন্টু আর হচ্ছে মুনাফার হার 6.5%, তাহলে উপরে 6.5 নিচে 100, দুইটা শূন্য আর দুইটা শূন্য কাটা, তাহলে 90 আর 6.5 গুণ করলে হবে 585, এটা প্রথম অংশের জন্য। এবার যদি 12% সুদ হয়, বেড়ে যদি 12% হয় তাহলে ওইটা PNR সূত্র ফেলবো, পি হচ্ছে কত 9000 ইন্টু এন, এর মান তো 1, ইন্টু আর এর মান এবার 12%, অর্থাৎ উপরে 12 নিচে 100, দুইটা শূন্য কাটা, তাহলে 90 আর 12 গুণ করলে 1080, অর্থাৎ 1080 টাকা হবে। তাহলে বলছে 1 বছরের সুদ হিসেবে কত টাকা বেশি দিতে হবে, যদি 6.5 থেকে তাহলে সুদ হচ্ছে এত টাকা, আর 12% হলে এত টাকা, তাহলে বেশিটা কত হবে, এটা থেকে 585 বিয়োগ, অর্থাৎ 1080 থেকে 585 মাইনাস, তাহলে হবে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে ব্যাকে 1, 9, 18 থেকে 9 বিয়োগ করলে 9, হাতে ব্যাকে 1, 6, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 495 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে খ।
17 নম্বর প্রশ্ন 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। 10 বছর পরে পুত্রের বয়স কত বছর হবে? তাই 8 বছর পূর্বে আমরা ধরে নেব 8 বছর পূর্বে পুত্রের বয়স ধরে নেব, পুত্রের বয়স হচ্ছে x বছর, তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স, তাহলে কী হবে পুত্রের বয়সের 8 গুণ, তাহলে x এর সাথে 8 গুণ হবে 8x। তাহলে বর্তমানে পুত্রের কত হবে? তাহলে 8 বছর পূর্বে ছিল x, তাহলে বর্তমানে হবে x এর সাথে 8 যোগ, আর বর্তমানে পিতার কত হবে? তাহলে 8x এর সাথেও 8 যোগ, 8x প্লাস হচ্ছে 8, এত বছর। এখন প্রশ্ন মতে কি বলছে? 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে? বর্তমানে হচ্ছে এটা, তাহলে এটার সাথে আরও যোগ হবে 10 সমান, আর 10 বছর পরে পুত্রের বয়স হবে এটার সাথে আরও 10 যোগ, x প্লাস 8 তার সাথে আরও 10 যোগ, তো এর দ্বিগুণ হয়ে যাবে। তাই 8x 8 আর 10 হচ্ছে 18 সমান এখানে 2x, 8 আর 10 18, 18 দুগুণ হচ্ছে 36, বা 8টা x থেকে যদি 2টা x এর পাশে মাইনাস হবে, 8টা x থেকে 2টা x বিয়োগ করলে হচ্ছে 6টা x সমান, আর 36 আছে 18 যা প্লাস আছে এই পাশে মাইনাস হবে, তাহলে 36 থেকে 18 মাইনাস করলে 18, অতএব x ইকুয়াল হচ্ছে 18। এখন আমাদের চাইছে 10 বছর পরে পুত্রের বয়স কত হবে। তাহলে 10 বছর পরে পুত্রের বয়স কত হবে? বর্তমানে হচ্ছে x প্লাস 8, তাহলে 10 বছর পরে x প্লাস 8 এর সাথে আরও 10 যোগ, তাহলে সমান x এর মান হচ্ছে, এখানে x 6 দ্বারা 18কে ভাগ করলে হবে 3, 3 6 18, তাহলে 6 দ্বারা 18কে ভাগ করলে হবে 3, তাহলে 10 বছর পরে বর্তমান হচ্ছে x প্লাস 8, তাহলে 10 বছর পরে কত হবে? তার সাথে আরও 10 যোগ হবে, তাহলে এখানে 3 বসাই দেবো, x এর মান 3 যোগ 8 আর 10 18, তাহলে 3 আর 18 হচ্ছে 21, তাহলে অ্যান্সার হবে 21 বছর। 18 নম্বর প্রশ্ন, একটি প্লেনে যাত্রী সংখ্যা 47, ইকোনমি ক্লাসের ভাড়া মাথাপিছু 3000 টাকা, যা বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক। মোট ভাড়া হচ্ছে 1,68,000 টাকা। বিজনেস ক্লাসের যাত্রী সংখ্যা কত? তো বিজনেস ক্লাসের যাত্রী ধরে নিব আমরা হচ্ছে x জন, তাহলে ইকোনমিতে যাত্রী সংখ্যা কত হবে? টোটাল হচ্ছে 47 যেহেতু, তাহলে এখানে হবে 47 মাইনাস x। এখন দেখুন ইকোনমি ক্লাসের ভাড়া মাথাপিছু 3000 টাকা, তাহলে ইকোনমিতে ভাড়া 3000 টাকা, তাহলে বিজনেস ক্লাসের ভাড়া কত হবে? বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক, মানে বিজনেস ক্লাসে যা ভাড়া ইকোনমিতে তার অর্ধেক, তাহলে বিজনেস ক্লাসের ভাড়া কত হবে? 6000 হয়ে যাবে, তাহলে 6000 অর্ধেক এটা, আর মোট ভাড়া হচ্ছে এটা। এখন বিজনেস ক্লাসের যাত্রী সংখ্যার সাথে বিজনেস ক্লাসের ভাড়া গুণ হবে, এবং ইকোনমির যাত্রী সংখ্যার সাথে ইকোনমির ভাড়া গুণ হবে, গুণ করে ওইটা যোগ করতে হবে, যোগ করলে আসবে টোটাল সংখ্যাটা, টোটাল ভাড়াটা। তাহলে বিজনেস ক্লাসে যাত্রী হচ্ছে x জন, এটার সাথে হবে বিজনেসের ভাড়া, তাহলে 3000-এর সাথে x, 3000x প্লাস, এবার ইকোনমির ভাড়ার সাথে ইকোনমির যাত্রী সংখ্যা গুণ, ইকোনমির ভাড়া হলো 3000, তার সাথে গুণ হবে ইকোনমির যাত্রী 47 মাইনাস x, ইকুয়াল হচ্ছে মোট ভাড়া। মোট ভাড়া হলো 1,68,000, 1,68,000 এত টাকা। এখানে বিজনেসের ভাড়া হচ্ছে 6000, তাহলে এখানে 6 হবে, তাহলে 6000 x প্লাস 3000 আর 47 গুণ করলে পাবো 1 4 1 3টা 0, মাইনাস 3000 আর x গুণ করলে 3000x সমান, তো 1,68,000 আসছে, 1,68,000, তো 6000 থেকে 3000 মাইনাস করলে হবে 3000, প্লাস হচ্ছে 1,41,000 সমান হচ্ছে 1,68,000, এখানে x হবে, তাহলে 3000x থাকবে সমান 1,68,000 থেকে যদি 1,41,000 প্লাস আছে এবার শেষে মাইনাস হবে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে পাবো 27,000। অতএব x ইকুয়াল 3000 দ্বারা 27,000কে ভাগ করলে পাবো 9, 3 নং 27,000 যেহেতু, তাহলে 9, তাহলে এই 9 ধরেছিলাম আমরা বিজনেস ক্লাসের যাত্রী সংখ্যা, তাহলে বিজনেসের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন। 19 নম্বর প্রশ্ন, 120টি 25 পয়সা ও 10 পয়সার কয়েন একসাথে 27 টাকা হলে 10 পয়সার কয়েন কত? তাহলে 10 পয়সার কয়েন ধরবো আমরা হচ্ছে xটি, অতএব 25 পয়সার কয়েন হবে কত? দুইটা মিলে হচ্ছে 120, তাহলে একটা x হলে আরেকটা কত হবে? 120 মাইনাস x। এখন প্রশ্ন মতে 10 পয়সার কয়েনের সাথে 10 গুণ, তাহলে 10-এর সাথে x গুণ 10x,
25 পয়সার কয়েনের সাথে 25 গুণ, তাহলে 25 পয়সার কয়েন হচ্ছে এটা, এটার সাথে 25 গুণ, 25 গুণ 120 মাইনাস এক্স সমান হবে টোটাল টাকাটা, টাকা হচ্ছে 27 টাকা, তাহলে 27-এর সাথে 100 গুণ করব কারণ এটা পয়সা বানাইতে হবে, তাহলে 10x প্লাস 25 আর 120 গুণ করলে হবে 25 আর 120 গুণ করলে 3000 মাইনাস 25 আর 1 গুণ করলে 25x সমান 27 আর 100 গুণ করলে 2700, তাহলে 10x থেকে 25x বিয়োগ করলে মাইনাস 15x সমান 3000 এই পাশে যায় মাইনাস, তাহলে 2700 থেকে 3000 বিয়োগ করলে মাইনাস 300, মাইনাসগুলো ক্যান্সেল, অতএব x ইকুয়াল কত 15 গুণ আছে এই পাশে ভাগ হবে 300কে 15 দ্বারা ভাগ করলে হবে 20, তাহলে x এর মান 20, তাহলে x হচ্ছে 10 পয়সার কয়েন, তাহলে 10 পয়সার কয়েন হচ্ছে 20টি। নম্বর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 221 বর্গমিটার ও পরিসীমা 60 মিটার হলে তার দৈর্ঘ্য কত? তো ধরে নিব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, অতএব প্রস্থ কত হবে, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তার ক্ষেত্রফলকে আমরা যদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে প্রস্থ পাবো, অর্থাৎ 221 বাই হবে x, এটা হবে প্রস্থ। এখন দেওয়া আছে পরিসীমা 60 মিটার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস প্রস্থ হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে 221 বাই x, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে পরিসীমা হচ্ছে 60, তাহলে 2 গুণ আছে এই পাশে আসে ভাগ হবে, তাহলে 2 দ্বারা 60 ভাগ করলে 30 হবে, আর নিচে এখানে লসাগু হবে x আর এটা লসাগু, তাহলে x হবে x আর 1 গুণ করলে x স্কোয়ার প্লাস হচ্ছে 221 সমান 2 দ্বারা 60 ভাগ করলে হবে 30, তাহলে x স্কোয়ার প্লাস 221 সমান x আর 3 গুণ করলে 30x, তাহলে x স্কোয়ার প্লাস 30x এই পাশে আসে মাইনাস 30x প্লাস হচ্ছে 221 সমান 0। এখন মিলিয়ে টার্ম করতে হবে, গুণ করে 221 হবে আর বিয়োগ করে যোগ করে 30 মিলাইতে হবে, তাহলে 17 আর হবে 17 আর 13 হবে x স্কোয়ার মাইনাস 17x মাইনাস হচ্ছে 13x প্লাস হচ্ছে 221 ইকুয়াল 0, তাহলে x কমন নিব, x মাইনাস 17 মাইনাস 13 কমন নিব, তাহলে x থাকবে মাইনাস প্লাসে মাইনাস 13 দ্বারা 221কে ভাগ করলে হবে 17, তাহলে অতএব x ইকুয়াল পাবো একটা মাইনাস 17 আছে এই পাশে আসে প্লাস 17, আরেকটা x এর মান মাইনাস 13 আছে, তাহলে পাবো প্লাস 13, তাহলে 17 আর 13, তাহলে দুইটার মধ্যে আমাদের এটা হবে দৈর্ঘ্য, কারণ প্রস্থ যদি দৈর্ঘ্য এটা ধরি তাহলে প্রস্থ পাবো 13, আবার যদি দৈর্ঘ্য এটা ধরি তাহলে প্রস্থ পাবো 17, তাহলে দুইটার মধ্যে যেটা বড় সেটাই ধরতে হবে আমাদের দৈর্ঘ্য, তাহলে অ্যান্সার ক 17 মিটার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।